ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5 এর উইংস এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 1। উইংস এর রিভিশন লেসন আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা উইংস এর প্লেলিস্ট থেকে দেখে নিও। আজ আমরা সলভ করব লেসন 1। Rabindranath Tagore, the great Indian poet, was an uncompromising lover of mankind. রবীন্দ্রনাথ ঠাকুর, the great Indian poet, একজন মহান ভারতীয় কবি, was an uncompromising মানে আপোষহীন lover of mankind, মানব জাতির প্রেমিক, একজন আপোষহীন প্রেমিক ছিলেন মানব জাতির। He believed in the idea of universal humanism. তিনি বিলিভ মানে বিশ্বাস করা, তিনি বিশ্বাস করতেন আইডিয়া মানে ধারণা অফ ইউনিভার্সাল হিউম্যানিজম, সর্বজনীন মানবতাবাদের ধারণায় তিনি বিশ্বাসী ছিলেন। হি স্টার্টেড দ্য রাখি বন্ধন ইন 1905 অ্যাজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। হি স্টার্টেড দ্য রাখি বন্ধন, তিনি শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব ইন 1905 সালে অ্যাজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল, বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে, অ্যাজ এ প্রোটেস্ট মানে প্রতিবাদ হিসাবে, এগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য পার্টিশন অফ বেঙ্গল বাংলা ভাগের। ঠিক আছে, সিন্স দেন তখন থেকে, ইট হ্যাজ বিকাম দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। তখন থেকেই ইট হ্যাজ বিকাম এটা হয়ে গিয়েছিল দ্য ফেস্টিভ্যাল মানে উৎসব অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। দিস ফেস্টিভ্যাল স্ট্রেনথেন্স মানে শক্ত করে বা মজবুত করে, এই উৎসব মজবুত করে দ্য বন্ড মানে সম্পর্ক, অ্যামং পিপল মানুষের মধ্যেকার সম্পর্ককে মজবুত করে। রবীন্দ্রনাথ অলওয়েজ ওয়ান্টেড, রবীন্দ্রনাথ সবসময় চাইতেন টু স্প্রেড দ্য মেসেজ অফ পিস অ্যান্ড লাভ, ভালোবাসা এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাইতেন। টুডে দ্য পিপল অফ ইন্ডিয়া, আজ ভারতের লোকজন প্র্যাকটিসাইজ রাখি বন্ধন অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে এই রাখি বন্ধন উৎসব পালন করে। ডিফাইং দ্য ব্যারিয়ার অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ান, ধর্ম, জাতি, বর্ণের বিভেদ পেরিয়ে সারা দেশ জুড়ে এই রাখি বন্ধন উৎসব পালন করে। নেক্সট এই প্যাসেজটা থেকে কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটা ভালো করে পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট আইডিয়া ডিড টেগর বিলিভ ইন, টেগর কোন ধারণায় বিশ্বাসী ছিলেন? টেগর বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম। পুরো লাইন তুলে প্রশ্ন করা আছে। হু স্টার্টেড রাখি বন্ধন? রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড রাখি বন্ধন। হাউ ডু দ্য পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিসাইজ রাখি বন্ধন টুডে? তাহলে এটার উত্তর একদম লাস্ট লাইনটা পুরোটা কপি করে পেস্ট। ওকে, টুডে দ্য পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিসাইজ রাখি বন্ধন অ্যাক্রস দ্য কান্ট্রি, ডিফাইং দ্য ব্যারিয়ার অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন। এইমাত্র এটার মানে করলাম আমরা। অ্যাক্টিভিটি 2 তে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলেছে। রবীন্দ্রনাথ ওয়াজ এ লাভার অফ ম্যানকাইন্ড, রবীন্দ্রনাথ ওয়াজ এ লাভার অফ ম্যানকাইন্ড।
এটা আমরা এই লাইনটা আমরা পড়েছি। রাখি বন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড ইন 1905. রাখি বন্ধন বিকামস ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। This festival strengthens the bond among the people. এগুলো সব লাইন তোলা রয়েছে। আচ্ছা, নেক্সট এখানে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো আমাদেরকে পড়তে বলেছে। হু আর ইউ? আই এম রিতা। নেক্সট, হোয়াট ইজ ইউর ফাদার? মাই ফাদার ইজ এ ফার্মার। হোয়ার ডু ইউ লিভ? আই লিভ ইন ভিলেজ। হুজ পেন ইজ দিস? দিস ইজ মাই পেন। আচ্ছা, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই যে হু, হোয়াট, হোয়ার, হুজ, হাউ। হু মানে কে, তুমি কে। হোয়াট ইজ ইউর ফাদার? তোমার বাবা কি করেন? হোয়ার ডু ইউ লিভ ইন? তুমি কোথায় থাকো? হুজ পেন ইজ দিস? এই পেনটি কার? হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? তোমার কতগুলি বই আছে? তাহলে এই যে কে, কি, কোথায়, কার, কত, এইগুলোকে এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে নাম আছে। এই ওয়ার্ডগুলোকে বলা হয় WH ওয়ার্ড। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় WH ওয়ার্ড। এইগুলো দেখো সবারই শুরুতে WH রয়েছে, হাউটাতে নেই, কিন্তু তাও এটাও কিন্তু WH ওয়ার্ডের মধ্যেই পড়বে। ঠিক আছে, এবার নিচটা একটু পড়ি। ইন অল দ্য অ্যাবাভ সেন্টেন্স, এই ওপরের সমস্ত বাক্যে হু, হোয়াট, হোয়ার, হাউ, হুজ, এই যে ওয়ার্ডগুলো রয়েছে আর ইউজ টু ফ্রেম কোশ্চেন, একটা প্রশ্ন তৈরি করতে ব্যবহার করা হয়েছে। সবগুলো দিয়ে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে। দিস ওয়ার্ডস আর অলসো কল্ড ইন্টারোগেটিভ। এই ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ বা প্রশ্ন সূচক শব্দ। অ্যান্ড আর ইউজড ইন দ্য বিগিনিং অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় প্রশ্নবোধক বাক্য, প্রশ্নসূচক বাক্য তৈরি করতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। তাহলে এই যে লাইনটা আছে সেটাই বাংলাটা কি বলেছে, যে উপরিক্ত বাক্যগুলোতে যে হু, হোয়াট, হোয়ার, হুজ, হাউ এই শব্দগুলো রয়েছে, এগুলোকে প্রশ্নসূচক বাক্য তৈরি করার জন্য এগুলোকে WH ওয়ার্ড বা প্রশ্নসূচক শব্দ বলা হয়। এখানটা খেয়াল রাখবো যে অ্যাকচুয়ালি তাহলে আমাদের মনে রাখার মতো কি আছে, যে কোনগুলোকে WH ওয়ার্ড বলা হয়, যেগুলো শুরুতে WH থাকে, যেমন হু, হোয়াট, হোয়ার, হুজ, আর তার সাথে হাউটাও ইনক্লুড হবে। যদিও WH নেই হাউতে, কিন্তু তাও এটা কিন্তু ইনক্লুড হবে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলোকে আমরা একসাথে বলি WH ওয়ার্ড। এটা অ্যাক্টিভিটি 3-তে বলেছে লেটস রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে প্যাসেজটা পড়তে হবে এবং সঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ওয়ার্ড বা WH ওয়ার্ড আমাদেরকে বসাতে হবে এই সেন্টেন্সটাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য। ঠিক আছে, তাহলে প্যাসেজটাতে রয়েছে আই অ্যাম মিতা, আমি হই মিতা। আই লিভ ইন এ ভিলেজ, আমি একটা গ্রামে থাকি। আই অ্যাম 10 years old, আমার 10 বছর বয়স। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। আই গো টু স্কুল এভরিডে অ্যাট 10 AM, প্রতিদিন আমি সকাল 10টায় স্কুল যাই। আওয়ার স্কুল বিল্ডিং ইজ হোয়াইট ইন কালার, আমার স্কুলের বিল্ডিংটা সাদা রঙের উইথ ব্লু বর্ডার, এবং তার নীল রঙের বর্ডার রয়েছে। মৌমিতা দত্ত ইজ আওয়ার ক্লাস টিচার, আমার শ্রেণী শিক্ষিকার নাম মৌমিতা দত্ত। এবার প্রশ্নগুলো করেছে, দেখো একটা করা আছে হোয়াট ইজ ইউর নেম, আই এম মৌমিতা করাই আছে। এরপর ডু ইউ লিভ মানে থাকা, কোথায় থাকো, তাহলে কোথায় জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোথায় এর অর্থ হচ্ছে কোথায় থাকলে সেখানে বসবে হোয়ার। তাহলে হোয়ার ডু ইউ লিভ মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে কত, হু মানে কে। ঠিক আছে, এইগুলো আমরা যদি মনে রাখি তাহলে কোনটা কোথায় বসবে আমরা নিজেরাই বুঝে যাব। তাহলে হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে কত, আর হু মানে কে। এইগুলো শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই কোনটা কোথায় বসবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বৃষ্টি টিচেস ইংলিশ, the question is difficult to answer. Flowers charm everyone. Tiyasha sings ক্লাসিক্যাল সংস, দ্য টিচার আর দ্য মেকার্স অফ দ্য নেশন। তাহলে এখানে কিছু ব্লু দিয়ে করা রয়েছে, এগুলো আমাদের নিশ্চয়ই কিছু একটা বলছে যে অল কালার্ড ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট পার্টস অফ দ্য সেন্টেন্স। তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে যেগুলো ব্লু কালার এগুলোকে বলা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়, সাবজেক্ট আর প্রেডিকেট। ঠিক আছে, তাহলে এই কি বলছে যে
যেগুলো রঙিন করা রয়েছে অর্থাৎ বৃষ্টি, দ্য কোয়েশ্চেন, ফ্লাওয়ার, তিয়াশা, দ্য টিচার্স, এগুলোকে বলা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। আর এইটুকু বাদ দিয়ে বাকি যা লেখা রয়েছে সমস্ত হবে প্রেডিকেট, ঠিক আছে, বা বিধেয়। ঠিক আছে, বাংলাতেও আমরা এগুলো পড়ি উদ্দেশ্য বিধেয়, তেমনি তাহলে শুধুমাত্র সাবজেক্ট অর বলতে কোনটাকে বলবো, যেটা কর্তা, ঠিক আছে, শুধুমাত্র কর্তাটা হবে, যেটা কর্তা বোঝাবে সেইটুকু শুধুমাত্র সাবজেক্টের মধ্যে বসবে বা উদ্দেশ্যের মধ্যে বসবে। বাকি সেন্টেন্সটার মধ্যে যা লেখা রয়েছে চোখ বন্ধ করে বিধেয়তে বসাবো অর্থাৎ প্রেডিকেটে বসাবো। ঠিক আছে, সুন্দর করে ভাগ করে দিয়েছে সাবজেক্ট আর প্রেডিকেট। ঠিক আছে, এটা দেখে নেবে। নেক্সট এখানে ওই সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে বলা রয়েছে, একটু পড়বো যে প্রত্যেকটি বাক্যের তাহলে দুটো অংশ রয়েছে, সাবজেক্ট আর প্রেডিকেট, উদ্দেশ্য ও বিধেয়। বাক্যের ক্রিয়াকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো বাক্যের উদ্দেশ্য বা সাবজেক্ট। ঠিক আছে, তাহলে বাক্যের ক্রিয়া, ক্রিয়া মানে কোনটা, যেটাকে আমরা কাজ বলছি, ভার্ব বা কাজ বোঝায়, সেটাকে বলা হয় ক্রিয়া। তাহলে সেটাকে যদি আমরা কে বা কি দিয়ে প্রশ্ন করি, যে কে করলো, কি করলো, এইটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, আর সাবজেক্টটা হয়ে গেল, মানে বাকি যা পড়ে রয়েছে চোখ বন্ধ করে সেটা বসবে প্রেডিকেটে। তাহলে যার সম্বন্ধে কিছু বলা হয় বাক্যের সেই অংশটিকে বলা হয় সাবজেক্ট। তাহলে এই 4টে পয়েন্ট আমাদের কিন্তু ভালো করে আমরা মনে রাখবো, এটা ভালো করে পড়বো এবং এটা মুখস্থ করব, মুখস্থ রাখবো যে একটা তাহলে সেন্টেন্সের দুটো ভাগ থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট। ঠিক আছে, সাবজেক্ট কোনটাকে বলছি, যে কাজ করা বোঝাচ্ছে, যেটা অর্থাৎ যেটা ক্রিয়া বা ভার্ব, সেটাকে আমরা হু বা হোয়াট, কে বা কি দিয়ে যদি প্রশ্ন করি যে উত্তরটা পাই সেটা হলো সাবজেক্ট। আর সাবজেক্ট ছাড়া বাকি যা বলা রয়েছে, যা কিছু রয়েছে সেন্টেন্সটার মধ্যে, সেটা হবে প্রেডিকেট বা বিধেয়। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4 এ বলেছে যে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। এখানে আগে আমাদেরকে সাবজেক্ট আর প্রেডিকেটটা আলাদা করব। এখানে দেখো বলেছে রেহানা ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করছে, তাহলে খেলাটা প্লে, প্লে হচ্ছে ভার্ব এখানে বা ক্রিয়া। তাহলে কে খেলা করছে, রেহানা, তাহলে রেহানা হবে সাবজেক্ট, বাকিটা হবে প্রেডিকেট। লতিকা নোজ ফ্রেঞ্চ, এখানে ভার্ব হচ্ছে নো, কে জানে, লতিকা জানে। আচ্ছা, তাহলে লতিকাটা হবে সাবজেক্ট, বাকি সমস্তটা হবে প্রেডিকেট। আজিজুল টিচেস বেঙ্গলি ইন ক্লাস 12, টিচ মানে শিক্ষা দেওয়া, তাহলে টিচটা এখানে ভার্ব, কে কে শিক্ষা দিচ্ছে, আজিজুল শিক্ষা দিচ্ছে, তাহলে এটা হবে সাবজেক্ট, বাকি সমস্তটা হবে প্রেডিকেট। সুশান্ত ক্যান রিসাইট পোয়েমস বিউটিফুলি, এখানে ভার্ব হচ্ছে রিসাইট মানে আবৃত্তি করা, সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, কে পারে, সুশান্ত পারে, তাহলে এই সুশান্তটা হবে সাবজেক্ট। কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, কালিম্পং হলো একটা নতুন জেলা। এখানে কিন্তু এখানে কিন্তু ভার্ব বলে কিছু নেই, তাহলে এখানে কালিম্পংটা হবে সাবজেক্ট, বাকি এই সেন্টেন্সের মধ্যে যা রয়েছে সেটা হবে প্রেডিকেট। এখানে ভার্ব হিসেবে কি রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, ইজ রয়েছে এখানে অক্সিলারি ভার্ব। এবার এখানে এই ছকের মধ্যে আমি লিখে দিয়েছি সাবজেক্ট আর প্রেডিকেট, এটা দেখিয়ে নিও। নেক্সট আমরা পড়বো পাংচুয়েশন সম্পর্কে, অর্থাৎ জ্যোতিচিহ্ন বলতে আমরা যেটা বুঝি সেটা পড়বো আমরা। আচ্ছা, ইংলিশটারই নিচে এখানে বাংলা করে দেওয়া রয়েছে, সেটা আমরা পড়ে নিই, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদ। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে আগে দুটো অনুচ্ছেদ পড়ে নিতে হবে। কি রয়েছে, প্রথমটা রয়েছে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, মাদার আস্কড, আই থট ফর এ মোমেন্ট, দেন আই সেড আই হ্যাভ 5 বুকস। এখানে দেখো ফুল স্টপটা ছাড়া মাঝখানে কিন্তু কোনো জ্যোতিচিহ্ন নেই, কোথায় শেষ হচ্ছে কোথায় শুরু হচ্ছে কোনটা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তো নেক্সট সেন্টেন্সটাতে দেখো সেটা করেছে, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, এটা একটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, আর হ্যাভ এর পর রয়েছে কোশ্চেন সাইন অর্থাৎ জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। মাদার আস্কড ফুল স্টপ, আই থট ফর এ মোমেন্ট ফুল স্টপ, দেন আই সেড কমা অ্যাপোস্ট্রফি, তারপর ইনভার্টেড কমার মধ্যে রয়েছে আই হ্যাভ 5 বুকস। তাহলে এখানে রয়েছে তিনখানা সেন্টেন্স দেখতে পেলাম, এখানে একটা সেন্টেন্স শেষ হয়েছে, এখানে একটা, এখানে একটা, তাহলে তিনখানা সেন্টেন্স রয়েছে, যেটা আমরা প্রথমটার মধ্যে দেখে কিছুই বুঝতে পারছিলাম না, যেখানে কি সেন্টেন্স রয়েছে, কি বলতে চাইছে, কটা সেন্টেন্স রয়েছে, কিছু বোঝা যাচ্ছিল না। তাহলে জ্যোতিচিহ্নটা আমাদের অবশ্যই ভীষণই প্রয়োজন।
তাছাড়া আমরা কিন্তু সেন্টেন্সের মানেই বুঝতে পারবো না। তাহলে এবারে আমরা পড়ে নিই যে এই জায়গাটার মধ্যে কি লিখেছে। প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদের মধ্যে পার্থক্য লক্ষ্য করো। দ্বিতীয় অনুচ্ছেদে লক্ষ্য করো কিছু নির্দিষ্ট চিহ্ন দেওয়া হয়েছে বন্ধনীর মধ্যে, যেগুলো প্রথম অনুচ্ছেদে অনুপস্থিত, আমরা সেটা খেয়াল করেছি। দ্বিতীয় অনুচ্ছেদে প্রদত্ত চিহ্নগুলো অনুচ্ছেদের বাক্যগুলিকে আলাদা করতে এবং তাদের ও অনুচ্ছেদটির যথাযথ অর্থ বুঝতে সাহায্য করছে। তাহলে আমরা ওই চিহ্নগুলো দিয়েছি বলেই আমরা জানতে পারলাম যে এখানে 3টে সেন্টেন্স রয়েছে এবং প্রত্যেকটা সেন্টেন্সের মানে কি বলছে সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে এই যে চিহ্নগুলো দেওয়া রয়েছে, কোশ্চেন চিহ্ন, অ্যাপোস্ট্রফি চিহ্ন, ফুল স্টপ চিহ্ন, ইনভার্টেড কমা, কমা, এই যে চিহ্নগুলো রয়েছে এইগুলোকে আমাদেরকে বলা হয় পাংচুয়েশন মার্কস বা জ্যোতি চিহ্ন। ঠিক আছে, এই যে লেখা রয়েছে পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন মার্ক বা জ্যোতি চিহ্ন বলা হয়। সেটাই এখানে ক্লিয়ার করেছে যে প্রথমে রয়েছে কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমাস, কমা, ফুল স্টপ। তাহলে কোশ্চেন মার্ক হচ্ছে বাক্যের শেষে প্রশ্ন বোঝাতে ব্যবহার করা হয়, ইনভার্টেড কমা প্রত্যক্ষ উক্তি বোঝাতে ব্যবহার করা হয়, কমা স্বল্প বিরতি বোঝাতে ব্যবহার করা হয়, আর ফুল স্টপ বাক্যের অর্থপূর্ণ সমাপ্তি বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে এটা আমরা একটুখানি ভালো করে পড়বো, এটা আমাদের যেন মনে থাকে সেইভাবে আমাদের পড়তে হবে, যাতে এবারে মুখস্থ করবো। নেক্সট অ্যাক্টিভিটি 5 বলেছে এখানে এবার আমাদেরকে পাংচুয়েশনের কাজগুলো করতে হবে। ঠিক আছে, বলেছে যে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং সেখানে উপযুক্ত পাংচুয়েশন মার্ক বসাতে হবে আমাদেরকে। কয়েকটা করেছে দেখো, ইট ওয়াজ এ রেনি ডে, ফুল স্টপ, অমিত লে সিক অন হিজ বেড, এখানে ফুল স্টপ দিয়েছি। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন দ্য ফুটবল ম্যাচ উইথ হিজ ফ্রেন্ডস অনুপ। ঠিক আছে, তারপর এখানে দেখো হয়েছে কুনাল অ্যান্ড সুমিত, তারপরে আবার অমিত's ফ্রেন্ড, এখানে তাহলে একটা কমা দিয়েছে, এখানে একটা স্বল্প বিরতির কমা দিতে হবে। অমিত's ফ্রেন্ড কেম টু হিম দ্য নেক্সট ডে অ্যান্ড টোল্ড, আবার কমা দিয়েছি, হাউ আর ইউ ফিলিং, এখানে একটা ইনভার্টেড কমা হবে, এটা ইনভার্টেড কমার মধ্যে হবে। তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেমন আছো, এটা একটা ইনভার্টেড কমার মধ্যে হবে। ঠিক আছে, তারপরে আবার সেম এখানে জ্যোতি চিহ্ন ব্যবহার করতে বলেছে। আমার হেডমাস্টার টিচেস আস ইংলিশ, ফুল স্টপ, ফুল স্টপের পর যেটা থাকবে সেটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে, তাই ওটা এখানে বড় করেছি। ওয়ান ডে হি সেড টু আস, কমা, তারপর ইনভার্টেড কমার মধ্যে এখানে এইচটা কিন্তু বড় হাতের হয়ে যাবে, যখনই ইনভার্টেড কমার মধ্যে কিছু লিখবো এইচটা কিন্তু বড় হাতের হয়ে যাবে। এই যে এখানে করেছি, যাই থাকবে না কেন এখানে শুরুটা যা দিয়ে হচ্ছে সেটা কিন্তু বড় হাতের হবে, যে এখানে যেমন হয়েছে ঠিক সেভাবে এখানেও হবে। এইচটা কিন্তু বড় হাতের হবে। হ্যাভ ইউ সিন দ্য রেনবো, কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, শেষ। নেক্সট আবার পরের সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে এসটা এখানেও ক্যাপিটাল লেটার হবে। সাম অ্যামং আস সেড, কমা, ইনভার্টেড কমার মধ্যে আবার ওয়াইটা এখানে বড় হাতের হবে, ইয়েস স্যার, ফুল স্টপ, ইনভার্টেড কমা, কমপ্লিট হলো। নেক্সট আবার সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে হিটা এখানে বড় হাতের হবে, এইচ, এইচ বড় হাতের হবে। হি দেন আস্কড আস, কমা, ইনভার্টেড কমার মধ্যে হবে, হাউ, এইচটা বড় হাতের হবে। ডাজ ইট লুক লাইক, কোশ্চেন মার্ক, কেন কি এখানে কি রয়েছে, ইন্টারোগেটিভ ওয়ার্ড রয়েছে অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। তাহলে এরপর এটা ইনভার্টেড কমা শেষ হলো, তারপরে তাহলে আবার এটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে ডাব্লিউটা এখানে ক্যাপিটালে হবে, উই সেড, কমা, আবার ইনভার্টেড কমার মধ্যে হবে, ভেরি বিউটিফুল স্যার, এখানে দেখো একটা, এখানে কিন্তু এটা কমা আছে, ফুল স্টপের মতো লাগছে বাট এটা কিন্তু কমা হবে, ভেরি বিউটিফুল, কমা দিয়ে স্যার, ফুল স্টপ এবং ইনভার্টেড কমা শেষ। নেক্সট পার্টে রয়েছে আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আমরা পড়বো। আমরা সবাই জানি 3টে আর্টিকেল রয়েছে, এ অ্যান্ড দা, এ অ্যান্ড দা। এবার এদের ব্যবহারগুলো পড়বো এবং কোন আর্টিকেলের আবার দুটো ভাগ রয়েছে, ডেফিনাইট আর্টিকেল আর ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে ডেফিনাইট মানে নির্দিষ্ট আর্টিকেল এবং ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট আর্টিকেল, এইগুলো সম্পর্কে আমরা এবার একটু পড়বো। তাহলে রয়েছে রাহুল, মিতু অ্যান্ড ইউ ওয়েন্ট টু দ্য লাইব্রেরি লাস্ট ফ্রাইডে। রাহুল প্লিজ গিভ মি এ বুক, আমাকে দয়া করে একটি বই দিন। এ, এই যে এ রয়েছে এটা হলো আর্টিকেল। দ্য লাইব্রেরিয়ান গেভ রাহুল এ বুক ফ্রম দ্য র্যাক, লাইব্রেরিয়ান রাহুলকে যে কোনো একটি বই দিলেন। ঠিক আছে, হেয়ার এ ইজ অ্যান ইনডেফিনাইট আর্টিকেল, ইট ডাজ নট পয়েন্ট আউট এনি স্পেসিফিক থিং অর পার্সন। তাহলে যেখানে এ অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। ঠিক আছে, এ, এ বুক মানে একটা বই,
একটা বই, সেটা যে কোনো একটা বই দেব কথাই বলবো, কিন্তু যখনই দা বুক বলবো তখনই নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে আমাদের ওই বইটাই চাই। ঠিক আছে, এ আর অ্যান এটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, অর্থাৎ ইনডেফিনাইট আর্টিকেল। এইগুলো দিয়ে কোনো নির্দিষ্ট করে বোঝায় না যে আমার পার্টিকুলার ওই জিনিসটাই চাই। কিন্তু যখনই সেটা আমি দা বলে দেব যে দা বুক, তার মানে আমি আমি যেটাকে ইন্ডিকেট করছি আমার ওই বইটাই চাই, নির্দিষ্ট। তাহলে দাটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর এ আর অ্যান এটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, সেটা এখানে বলেছে। কিছু রুলস পড়বো, এ কোথায় কোথায় বসে সেই রুলস গুলো পড়বো। এই এই যে চারটা রয়েছে, এইটা আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে যে এ কোথায় বসে, এ কোথায় বসে তার কিছু রুলস রয়েছে। অ্যান কোথায় বসে তার কিছু রুলস রয়েছে। নেক্সট পাতায় আমরা দা কোথায় বসে তারও কিছু রুলস পাবো, এইগুলো কিন্তু আমরা মুখস্থ করব। তাহলে এ কোথায় বসে বলছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু ওয়ার্ডের আগে, অর্থাৎ ভাওয়েল আমরা জানি 5টা ভাওয়েল আছে, এই আই ও ইউ, এইগুলো ছাড়া যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তখন তার আগে সবসময় এ বসে। সবসময় বলবো না, তার আগে এ বসে, সবসময় বলবো না অবশ্যই, কোথাও কোথাও কিন্তু পরিবর্তনও হয়, সেটা আমরা দেখব। ঠিক আছে, নেক্সট পয়েন্টে বলেছে শব্দের প্রথম ও অক্ষর ওয়ার মতো উচ্চারিত হলে তখন কিন্তু এ বসে। ওটা কি আমরা জানি ভাওয়েল, তাহলে হিসাব মতো এর আগে কি অ্যান বসা উচিত, কিন্তু এই ও এর উচ্চারণটা যদি ওয়ার মতো হয় তখন আমরা সেখানে এ বসাবো। যেমন ওয়ান, ও এনি ওয়া, ওয়ান, ওয়ান, তাহলে ও এর উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে, তখন তাহলে সেখানে আমাদের কি বসবে, এ বসবে। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে মনে থাকবে না। কোনো অনির্দিষ্ট কমন নাউন ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, যে এ স্নেক, এটা কনসোনেন্ট আছে এই হিসেবে ধরেও আমরা কিন্তু বলে দিতে পারি যে এর আগে এ বসবে। ঠিক আছে, দাম, অনুপাত ও গতি বোঝাতে ব্যবহার করা হয়, যে এ কিলো, এ ডে, এইগুলোর ক্ষেত্রে সবসময় এ বসে, দাম, অনুপাত বা গতি। আর আর বলেছে যে ইউ ধ্বনি বিশিষ্ট ওয়ার্ডের আগে, এই যে দেখো ইউ, ইউ রয়েছে, এটা তো ভাওয়েল, ইউ তো ভাওয়েল, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ, এ বা ইউ, অর্থাৎ ওয়াই ইউ, ইডব্লিউ, ইউ, এইগুলোর মতো যদি উচ্চারণ হয়, ইউ থাকে যদি, উচ্চারণটা করার সময় যদি আমরা ইউ বলি তখন কিন্তু তার আগে এ বসবে। তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তখন কিন্তু তাহলে তার আগে আমাদেরকে এ বসাতে হবে। ইউনিভার্সিটি, ইউনিয়ন, ঠিক আছে, এইগুলোর আগে কিন্তু এ বসবে। আমব্রেলা যখন বলছি তখন ওই শুরুতে ইউ রয়েছে কিন্তু তার উচ্চারণ ইউ এর মতো হচ্ছে না, তাই আমব্রেলাটা কিন্তু অ্যান হবে। কেন কি, ইউ রয়েছে যেহেতু ওটা ভাওয়েল, ইউ এর উচ্চারণটা ওখানে আমব্রেলা হচ্ছে, তাই ওখানে কিন্তু অ্যান বসবে। কিন্তু এখানে ইউনিভার্সিটি, ইউনিয়ন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইউ এর উচ্চারণটা ইউ এর মতনই হচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু এ বসবে। আমাদের মুখস্থ রাখার মতো কোনটা, এই 2 নাম্বার পয়েন্টটা আর এই 5 নাম্বার পয়েন্টটা, এই দুটো কিন্তু ভালো করে আমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট, অ্যান বসানোর কিছু রুলস রয়েছে। অ্যান কোথায় বসে, ভাওয়েল থাকলে কিন্তু আমরা সেখানে অ্যান বসাবো, এটা নর্মাল, তবে সবসময় আবার কিন্তু হবে না। আচ্ছা, কিছু আছে ওয়ার্ড আছে যেগুলোতে সাইলেন্ট এইচ থাকে কিন্তু উচ্চারণটা, এইচ এর উচ্চারণটা কিন্তু হয় না, সেক্ষেত্রে কিন্তু অ্যান বসে। যেমন এই যে এইচ ও ইউ আর, আওয়ার, এখানে এইচ এর উচ্চারণটা তো আমরা পাচ্ছি না, এইচ ও ইউ আর লিখছি ঠিকই কিন্তু উচ্চারণটা করছি আওয়ার, যেখানে এইচ এর কোনো উচ্চারণ নেই, তাই সাইলেন্ট এইচ বলা হয়েছে। এই রকম ক্ষেত্রে আমরা কিন্তু এ ব্যবহার করব না। এইচ আছে বলে আমরা কিন্তু এইচ কনসোনেন্ট, তাহলে আমরা নর্মালি আমরা কি ভাববো যে এ হবে, বাট অ্যাকচুয়ালি হবে না। এখানে এইচটা সাইলেন্ট এইচ হিসেবে কাজ করছে বলে এই জন্য আওয়ারের আগে অ্যান বসে, এটা মুখস্থ করতে হবে। আর নেক্সট হয়েছে কনসোনেন্ট দিয়ে শুরু শব্দের আগে ভাওয়েলের মধ্যেও ধ্বনির উচ্চারণ। এম এল এ, এম বলছি ঠিকই, এম বলছি তো, সেই জন্য এটার উচ্চারণের আগে কিন্তু অ্যান বসবে। যেহেতু আছে এর উচ্চারণটা আসছে সেই জন্য বলছে ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে বলে এই জন্য এখানে অ্যান বসছে। কিন্তু যখনই আমরা ম্যাঙ্গো বলছি সেখানে ম এর উচ্চারণ আসছে, তখন কিন্তু এ ম্যাঙ্গো হবে, কিন্তু যখনই এমএলএ বলছি এম এর উচ্চারণ আসছে তাই এখানে কিন্তু অ্যান বসবে।
রয়েছে দা। দা ব্যবহার করার কিছু রুলস রয়েছে। প্রকৃতিতে যে সমস্ত বস্তু কেবলমাত্র একটি আছে, মানে একটার বেশি দ্বিতীয় নেই, যেমন সূর্য, চাঁদ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় দা বসে। কোনো নির্দিষ্ট প্রাণী বা বস্তু, যেটা বললাম, যখন আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে ওইটাই আমার দরকার, ওই জিনিসটার কথাই আমি বলছি, তখন কিন্তু সেখানে সবসময় দা বসবে। আর কি, দেশ, সম্প্রদায়, খবরের কাগজ, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ ইত্যাদি যখন আমরা কোনো কিছুর নাম বলবো, কোনো দেশের নাম, কোনো পত্রিকার নাম, কোনো পাহাড়ের নাম, কোনো নদীর নাম, কোনো সমুদ্রের নাম বলবো, সব সময় তার আগে দা বসে। এই তিনটেও আমরা মুখস্থ করব। ঠিক আছে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 6-এ বলেছে যে এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলো আমাদেরকে কারেক্ট বক্সে বসাতে হবে, যে এর ঘরে বসবে না অ্যান এর ঘরে বসবে না দা এর ঘরে বসবে। তাহলে প্রথমে রয়েছে অরেঞ্জ, অরেঞ্জ ও রয়েছে, তাহলে এটা হবে অ্যান বসবে, অ্যান অরেঞ্জ। অস্ট্রিচ, অ্যান অস্ট্রিচ। ব্যানানা, এ ব্যানানা। কাবেরি, কাবেরি বলতে একটা নদীকে বোঝাচ্ছে, তাহলে কাবেরিটা হবে, দা হবে, এটা এর ঘরে বসবে না, কাবেরি দা হবে। লিফ, পাতা, এ হবে। কুতুব মিনার, দা কুতুব মিনার হবে। ইউনিয়ন, এটা কি বললাম, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে সেখানে কি হয়, এ বসে, তাহলে ইউনিয়নটা এর ঘরে বসবে। আওয়ার, সেম, আওয়ার অ্যান এর ঘরে বসবে। এগ, অ্যান এগ। এ ফ্লাওয়ার, এ ওম্যান। ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। এম এ, অ্যান এম এ। দা স্টেটমেন্ট, দা হিমালয়স। দেখো সেগুলোই আমরা এখানে কিন্তু লিখেছি, এর ঘরে, অ্যান এর ঘরে, আর আর দায়ের ঘরটা এখানে রয়েছে, যেগুলো যেগুলো দায়ের ঘরে বসবে সেগুলো সেগুলো এখানে বসিয়েছি। তাহলে আমাদের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আজকের পর্বটাই অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। আর নেক্সট ক্লাস পেতে গেলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা ফলো করে রাখতে হবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।